সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস নিচ্ছিলাম। আমার আজকের ক্লাসের বিষয়বস্তু হলো উপকরণের পরিবর্তন ও উৎপাদন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের দ্বাদশ শ্রেণীর উপকরণের পরিবর্তনে উৎপাদনের কি কি পরিবর্তন হতে পারে এগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা উপকরণের পরিবর্তনে উৎপাদনের কি কি পরিবর্তন হয় তা তোমরা আলোচনা করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে আসি। উপকরণের পরিবর্তন ও উৎপাদন। আমরা জানি কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদেরকে 4টি উপাদান বা উপকরণ লাগে। এই উপকরণ আমরা কি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদনকারী যখন উপকরণ সমূহ বাড়তে থাকে তখন উৎপাদনের পরিমাণও কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ যিনি উৎপাদন করেন তিনি যদি তার এই যে উপকরণগুলো যদি পূর্বের তুলনায় বৃদ্ধি করতে থাকেন তাহলে কিন্তু উৎপাদনে বাড়ে। কিন্তু দ্রব্যের উৎপাদন সকল ক্ষেত্রে উপকরণের ব্যবহারের অনুপাতে বৃদ্ধি পায় না। অর্থাৎ উৎপাদনকারী যে অনুপাতে উপকরণ সমূহ বৃদ্ধি করছে উৎপাদন সেই অনুপাতে বৃদ্ধি নাও হতে পারে। উপকরণের পরিমাণ কখনো অধিক হারে বা কখনো কম হারে বা কখনো সমহারে বৃদ্ধি পায়। অর্থাৎ এই উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন কখনো কখনো সেই একই হারে বা উপকরণের তুলনায় কম হারে বা উপকরণের তুলনায় বেশি হারে কিন্তু বৃদ্ধি হতে পারে। সুতরাং মোট উৎপাদনের উপর কোন উপকরণের প্রভাব কি রূপ তা জানার জন্য উপকরণগুলোকে স্থির ধরে একটি উপকরণকে পরিবর্তনশীল ধরে এর মাধ্যমে ক্রমাগত বৃদ্ধি করা যায়। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, অন্যান্য উপকরণগুলোকে স্থির ধরবো, স্থির ধরে একটি উপকরণকেই মাত্র আমরা পরিবর্তনশীল বিবেচনা করব। এর ফলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ এই উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের যে কি পরিবর্তন হবে সেটি আমরা কিন্তু পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে ব্যাখ্যা করতে পারব। এই বিধিতে বলা হয় অন্যান্য উপকরণ স্থির রেখে একটি পরিবর্তনশীল উপকরণের ক্রমাগত নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন ক্ষেত্রে 3টি পর্যায় বা স্তরের সৃষ্টি হয়। উৎপাদনের ক্ষেত্রে কয়টি স্তর সৃষ্টি হচ্ছে? 3টি স্তর, যা উৎপাদনের বিভিন্ন পর্যায় বা স্তর নামে পরিচিত। এই 3টি স্তরগুলো কি কি? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। খুবই সহজ একটি বিষয়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। আমরা যদি উপকরণের পরিবর্তনের যে উৎপাদনের যে পরিবর্তন হয় বা পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি কি ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু অনুমিত শর্ত রয়েছে। এই অনুমিত শর্তগুলো কি? স্বল্পকালীন সময় বিবেচনা করতে হবে। 2, উৎপাদন কলাকৌশল ও কারিগরি স্থির ধরতে হবে। অর্থাৎ উৎপাদনের যে কলাকৌশলগুলো আছে এবং কারিগরি যে দক্ষতা সমূহ আছে সেগুলো স্থির ধরতে হবে। 3, শুধুমাত্র একটি উপকরণ পরিবর্তনশীল ধরতে হবে। আমরা একটু আগেই বলে এসেছি যে উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে সেখানে আমরা অন্যান্যগুলোকে স্থির ধরে শুধুমাত্র একটিকে পরিবর্তনশীল বিবেচনা করব। 4, পরিবর্তনীয় উপকরণের এককগুলো সমজাতীয় হবে। অর্থাৎ এই যে পরিবর্তনীয় যে উপকরণগুলো থাকবে এর এককগুলো কি হবে? সমজাতীয় হবে। এবং সর্বশেষ 5 নম্বর যে অনুমতিটা ধরা হয়েছে
সেটি হলো উপকরণ অনুপাত পরিবর্তনশীল, অর্থাৎ উপকরণ অনুপাত আমরা পরিবর্তন করতে পারবো। এছাড়াও আরো কিছু কিছু অনুমিত শর্ত রয়েছে, আমরা এই 5টা এখানে লিখে রেখেছি আর কি। আমরা এই যে পরিবর্তনীয় যে অনুপাত বিধিটি, এটি কিন্তু আমরা একটা ছকের মধ্যে ব্যবহার করতে ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে দেখে এসেছি যে উপকরণ যদি পরিবর্তনশীল ধরি, তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমাদের 3টি পর্যায় সৃষ্টি হবে। এই 3টি পর্যায়গুলো কি কি? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। শিক্ষার্থীরা, তোমরা ছকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা 3টি পর্যায় কিন্তু এখানে বিবেচনা করেছি। আমরা প্রত্যেকটি পর্যায় এখানে আলোচনা করব এবং তার যে ফলাফল সেগুলো নিয়েই কিন্তু ব্যাখ্যা করব। ছকের প্রথমে আমরা এখানে দেখিয়েছি পরিবর্তনীয় উপকরণ, পরিবর্তনশীল উপকরণ শ্রম, অর্থাৎ আমরা এখানে শ্রমকে পরিবর্তনশীল ধরে নিয়েছি। মোট উৎপাদন টিপিএল একক, অর্থাৎ আমরা যে মোট যে উৎপাদন সেটি বিবেচনা করেছি। এটা হলো গড় উৎপাদন এপিএল, প্রান্তিক উৎপাদন এমপিএল এবং সর্বশেষ দেখানো হয়েছে উৎপাদনের পর্যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবর্তনশীল উপকরণ যদি 1 থেকে 2, 2 থেকে 3 আমরা পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদন কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন কিন্তু 10 থেকে 36, 36 থেকে 75 বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গড় উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 10 থেকে 18, 18 থেকে 25। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আমরা এখানে গড় উৎপাদনটা কিভাবে বের করব? মোট উৎপাদন ভাগ উপকরণ, অর্থাৎ এখানে মোট উৎপাদন 10 কে 1 দিয়ে ভাগ করলে দেখো 10 পাওয়া যায়, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 পাওয়া যায়, 75 কে 3 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যায়। অর্থাৎ মোট উৎপাদনকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে গড় উৎপাদন আমরা পাবো। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাক্ট এমপিএল দ্বারা দেখানো হয়েছে, যেহেতু লেবার এই জন্য এল দ্বারা দেখানো হয়েছে। এখানে দেখো প্রান্তিক উৎপাদন দেখানো হচ্ছে 10, 26, 39, অর্থাৎ তিনটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদনে বৃদ্ধি পাচ্ছে, গড় উৎপাদনে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উৎপাদনে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা প্রান্তিক উৎপাদন এখানে কিভাবে পাবো? আমরা একটু দেখে আসি মোট উৎপাদনে। দেখো প্রথমে 10, প্রান্তিক উৎপাদনে কিন্তু 10, পরবর্তীতে কি হবে জানো? আমাদের এই যে পরেরটাকে এই 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতে হবে, তাহলে 36 থেকে 10 বিয়োগ করে কত হয়? 26, এখানে প্রান্তিক উৎপাদন। তারপরে 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে, 75 থেকে 36 বিয়োগ করলে দেখো 39। এইভাবে কিন্তু আমরা প্রান্তিক উৎপাদন বের করে থাকি। এই যে উৎপাদনের উপকরণ ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে গড়, মোট এবং প্রান্তিক উৎপাদনে কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটিকে কিন্তু আমরা প্রথম পর্যায় বলে থাকি। আমরা যদি ছকের প্রথমটাকে ব্যাখ্যা দিই, তাহলে দেখো কি ধরনের ব্যাখ্যা আসে। এখানে দেখো প্রথম পর্যায়ের ব্যাখ্যা আমি লিখে রেখেছি। উৎপাদনের এই পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। আমরা দেখছিলাম কি এখানে মোট উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছিল। তারপরে বলা হয়েছে উৎপাদন প্রথম পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ শ্রম 3 একক পর্যন্ত নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদন 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 26 একক এবং 39 একক পর্যন্ত হয়েছে। এ পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, একই সাথে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের প্রথম পর্যায়ে এপিএল এমপিএল সমান হওয়া পূর্ব পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রথম পর্যায়ে কি হবে? এপিএল অর্থাৎ গড় উৎপাদন এবং এমপিএল প্রান্তিক উৎপাদন দুটি সমান হবে। তাহলে আমরা ছকের পরবর্তী ব্যাখ্যায় চলে আসি। দেখো পরবর্তীতে আমরা উৎপাদন উপকরণ 3 থেকে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ শ্রম 3 থেকে বৃদ্ধি পেয়ে 4 করেছি। এক্ষেত্রে দেখো মোট উৎপাদন হয়েছে 100, গড় উৎপাদন 25, প্রান্তিক উৎপাদন 25। তাহলে এইখানে কিন্তু আমাদের গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের উৎপাদনের দ্বিতীয় পর্যায় সৃষ্টি হচ্ছে। তাহলে শ্রম যদি বৃদ্ধি করে 5 করি, তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে ঠিকই, এখানে গড় উৎপাদন কিন্তু 25 থেকে 23 নেমে আসছে, অর্থাৎ গড় উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে এবং প্রান্তিক উৎপাদন কিন্তু
হ্রাস পাচ্ছে 25 থেকে 15, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে গড় উৎপাদনের থেকে প্রান্তিক উৎপাদন কিন্তু বেশি হারে হ্রাস পাচ্ছে। আমরা উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি করে শ্রম যদি বৃদ্ধি করে 6 করি, তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, গড় উৎপাদন কিন্তু আরো কমে 21 এসে দাঁড়ায় এবং প্রান্তিক উৎপাদন কিন্তু 9তে এসে দাঁড়ায়। তাহলে আমরা কিন্তু উৎপাদনের যে দ্বিতীয় পর্যায়, এই দ্বিতীয় পর্যায়ে শুরু করেছিলাম কিন্তু গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন একই, সেখান থেকে দেখতে পাচ্ছি দুটি কিন্তু হ্রাস পাচ্ছে। এখানে গড় উৎপাদনের থেকে প্রান্তিক উৎপাদন কিন্তু বেশি হারে হ্রাস পাচ্ছে, কিন্তু মোট উৎপাদন কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এটা যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, তাহলে দেখো উৎপাদন এই পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, তবে তা ক্রমহ্রাসমান হারে। সূত্রে দেখা যাচ্ছে শ্রমের পরিমাণ 4 একক থেকে 6 একক পর্যন্ত বৃদ্ধি করলে মোট উৎপাদন 100 একক থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 124 একক হয়। এর মতো অবস্থায় গড় উৎপাদন কমে 25 একক থেকে 21 একক, প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়ে 26 থেকে 9 একক হয়। এ পর্যায়ে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কম হারে হ্রাস পায়, বা আমরা বলতে পারি যে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে বেশি হারে হ্রাস পায়। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। প্রথম পর্যায়ে আমাদের কি হচ্ছিল যে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই বৃদ্ধি পাচ্ছিল। দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে কি যে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পাচ্ছে, কিন্তু গড় উৎপাদনের থেকে প্রান্তিক উৎপাদন বেশি হারে হ্রাস পাচ্ছে। আমরা উৎপাদনের যদি তৃতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিবর্তনশীল যে উপকরণ শ্রম সেটি 60 একক করা হলো। গড় উৎপাদন কিন্তু মোট উৎপাদন কিন্তু এখানে যা ছিল একই থাকলো, গড় উৎপাদন কিন্তু পূর্বের তুলনায় হ্রাস পাচ্ছে 17.71, 71, 17.71। এখানে কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন যেখানে শূন্য হবে সেখান থেকে কিন্তু আমাদের তৃতীয় পর্যায় সৃষ্টি হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মোট উৎপাদন কিন্তু পূর্বে যা ছিল সেটি স্থির রয়েছে এবং গড় উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে। আমরা শ্রম যদি আরো বৃদ্ধি করে 8 এবং 9 করি, তাহলে দেখা যাচ্ছে যে মোট উৎপাদন কমে 112 কমে 90 হয়, গড় উৎপাদন কিন্তু আরো কমছে 14 থেকে 10 হচ্ছে এবং প্রান্তিক উৎপাদন কিন্তু ঋণাত্মক হচ্ছে। তাহলে যে উৎপাদনের যে তৃতীয় পর্যায়, এখানে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু মোট উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে, গড় উৎপাদনে কিন্তু হ্রাস পাচ্ছে, প্রান্তিক উৎপাদন শূন্য হয়ে পরবর্তীতে ঋণাত্মক হচ্ছে। তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা লিখতে চাই, তাহলে লিখতে পারি এ পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন উপকরণ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত কমতে থাকে। চিত্রে দেখা যায় শ্রমের নিয়োগ 60 একক থেকে বৃদ্ধি করে 9 একক করলে মোট উৎপাদন 124 একক থেকে কমে 90 একক হয়। এমত অবস্থায় গড় উৎপাদন ধনাত্মক হলেও প্রান্তিক উৎপাদন কিন্তু ঋণাত্মক হচ্ছে। উৎপাদনের তৃতীয় পর্যায়টি হলো প্রান্তিক উৎপাদন শূন্য অবস্থা থেকে ঋণাত্মক অবস্থা পর্যন্ত। তাহলে আমরা উৎপাদনের যে 3টি পর্যায় আমরা দেখলাম, আমরা যদি ছকে চলে আসি, তাহলে আমি এখান থেকে আমি একটু তোমাদের বলতে পারি যে উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল, গড় উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল এবং প্রান্তিক উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। এই গড় এবং প্রান্তিক উৎপাদন যখন একই হবে তখনই কিন্তু দ্বিতীয় পর্যায় শুরু হবে। এখানে কিন্তু মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে ঠিকই, গড় কিন্তু প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। এখানে গড় উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বেশি হারে হ্রাস পাবে। তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন কিন্তু এবার হ্রাস পাচ্ছে, গড় উৎপাদনে কিন্তু হ্রাস পাচ্ছে, প্রান্তিক উৎপাদন শূন্য থেকে ঋণাত্মক হচ্ছে। তাহলে আমরা যদি এটি চিত্রভিত্তিক ব্যাখ্যায় এখন চলে আসি, তাহলে আমরা কেমন দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ, লম্ব অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে, মোট উৎপাদনের রেখাও দেখানো হয়েছে। আমরা এখানে 3টি পর্যায় কিন্তু লিখে রেখেছি। আমরা জানি প্রথম পর্যায়ে হলো গড় এবং প্রান্তিক উৎপাদন একই হওয়া পর্যন্ত, দ্বিতীয় পর্যায়, তারপরে তৃতীয় পর্যায়ে কখন শুরু হবে, যখন প্রান্তিক উৎপাদন শূন্য থেকে ঋণাত্মকে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিপিএল, এটি হলো মোট উৎপাদন রেখা, এপিএল এটি হলো গড় উৎপাদন রেখা,
আর এমপিএল এটা হলো প্রান্তিক উৎপাদন রেখা। উৎপাদনের প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছি যে মোট উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, গড় উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কিন্তু ছকে দেখে এসেছিলাম যে উৎপাদনের প্রথম পর্যায়ে কিন্তু গড় উৎপাদন, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই কিন্তু বৃদ্ধি পায়। এখন যেখানে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হচ্ছে, সেখানে কিন্তু উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে। এখানে গড় এবং প্রান্তিক উৎপাদন একই হয়। এই L2 তে এসে কি হয়, গড় এবং প্রান্তিক উৎপাদন একই হয়। এখানে দেখা যাচ্ছে যে মোট উৎপাদন ক্রমে হ্রাসমান হারে বাড়ে, গড় উৎপাদনও কিন্তু হ্রাস পায় এবং প্রান্তিক উৎপাদনও কিন্তু হ্রাস পায়। এখানে দেখতে পাচ্ছি যে গড় উৎপাদনের থেকে প্রান্তিক উৎপাদন এখানে বেশি হারে হ্রাস পাচ্ছে বা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যখন এমপিএল বা প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে, তখনই কিন্তু তৃতীয় পর্যায়ে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি L3 এই জায়গাটাই প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে। এক্ষেত্রে কি হবে, মোট উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে, এপিএলও কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ গড় উৎপাদনও কিন্তু হ্রাস পাবে এবং প্রান্তিক উৎপাদন কি হবে, ঋণাত্মক হবে। এই জন্য কিন্তু এটা ভূমি অক্ষের নিচে চলে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই চিত্রের ব্যাখ্যা দিতে চাই তাহলে কেমন দিতে পারি? তাহলে দেখো, আমরা প্রথম পর্যায়ে ব্যাখ্যা দিয়েছি যে শ্রমিক পরিমাণ L1 পর্যন্ত বৃদ্ধি করলে M বিন্দু পর্যন্ত মোট উৎপাদন টিপিএল ক্রমবর্ধমান হারে বাড়ে। শ্রমের পরিমাণ আরো বৃদ্ধি করলে টিপিএল পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ার কারণে M বিন্দুর পর এমপিএল কমতে থাকে, এপিএল সর্বোচ্চ হয়, তখন এমপিএল সমান সমান এপিএল হয়, অর্থাৎ মোট গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়। যে অবস্থায় এপিএল সর্বোচ্চ হয়, সেখানে প্রথম পর্যায়ে সমাপ্তি হয়। আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু প্রথম পর্যায়ে সমাপ্তি শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে শুরু হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে দেখা যায় এপিএল সর্বোচ্চ পর শ্রম বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এমপিএল শূন্য না হওয়া পর্যন্ত টিপিএল ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এমপিএল শূন্য হয় তখন টিপিএল সর্বোচ্চ হয়। সুতরাং এমপিএল শূন্য হওয়া পর্যন্ত দ্বিতীয় পর্যায়। সুতরাং আমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি পেলাম, যেখানে এমপিএল শূন্য হচ্ছে বা প্রান্তিক উৎপাদন শূন্য হচ্ছে, সেখানে কিন্তু মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে এবং এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে শেষ হচ্ছে এবং তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ে পর শ্রমিক ব্যবহার বাড়তে থাকলে মোট উৎপাদন ক্রমাগত কমতে থাকে। দেখো, এখানে কিন্তু আরো যদি বাড়াই, মোট উৎপাদন কিন্তু ক্রমাগত কমতে থাকে এবং এমপিএল ঋণাত্মক হয়। এখানে এমপিএল কিন্তু দেখো পূর্বের তুলনায় কিন্তু ঋণাত্মক হয়েছে। এপিএল কমতে থাকে, এপিএল রেখা কিন্তু এখানে দেখো গড় উৎপাদন এটা কিন্তু কমতে থাকে। এই মতো অবস্থায় এমপিএল ভূমি অক্ষকে ছেদ করে ঋণাত্মক অঞ্চলে প্রবেশ করে। দেখো, এখানে কিন্তু যে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষ ছেদ করে কিন্তু ঋণাত্মক অংশে চলে এসেছে। সুতরাং উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন হ্রাসমান হারে বাড়ে ঠিকই, গড় এবং প্রান্তিক উৎপাদন কমতে থাকে এবং এখানে গড় উৎপাদনের থেকে প্রান্তিক উৎপাদন বেশি হারে হ্রাস পায় এবং এমপিএল শূন্য হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে থাকে। এমপিএল যেখানে শূন্য হয়, সেখানে মোট উৎপাদন অর্থাৎ টিপিএল সর্বোচ্চ হয়। এখানে গড় উৎপাদন কিন্তু কমতে থাকে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, অর্থাৎ ভূমি অক্ষের নিচে চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে চিত্র থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের কি ধরনের পরিবর্তন হতে পারে। পরবর্তী আমাদের সিলেবাসে যে বিষয়বস্তু আছে, সেই ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে করোনা মহামারী আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তো আমাদেরকে সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে সচেতন থাকবে, অন্যদেরকেও সচেতন করবে। সবাইকে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার